নমস্কার বন্ধুরা, আজকের ট্রাভেল ব্লগে আপনাদেরকে দেখাবো নেপালের তিনটি জনপ্রিয় ঐতিহাসিক স্থান। প্রথমটি হলো শৈম্বনাথ সেতুপা, দ্বিতীয়টি হলো বৌদ্ধ সেতুপা যা কিনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত, এবং তৃতীয়টি হলো বৌদ্ধ নীলকণ্ঠ টেম্পল, যেটাকে হিন্দুরা অনেকেই বলেন নারায়ণনাথন টেম্পল। আজকে আমরা বেরিয়ে পড়েছি চন্দ্রগিরি হিলস ভিউ পয়েন্ট দেখে সরাসরি শম্ভুনাথ টেম্পলের উদ্দেশ্যে। আর হ্যাঁ, যারা যারা এর আগের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওর সাথে লিঙ্ক করতে আপনাদের সুবিধা হবে। বিশেষ করে যারা নেপালে আসার প্ল্যান করছেন তাদের তো বড়ই সুবিধা হবে। আমাদের এই ট্রিপটা সকালবেলা চালু হয়েছিল আর এখন দুপুর হয়ে গেছে, তাই আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম একটা দোকানে এখানকার চা, মোমো অর্ডার করলাম। চাটা খাবো, এখন চাটা খেয়ে নেপালে এসেছি আর মোমো খাবো না তাই কখনো হয়, তাই আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে প্রথমে মোমোস অর্ডার করে দিলাম, আর মোমোটা ভীষণই সুন্দর ছিল। এখান থেকে মোমোস চা খেয়ে তারপর আমরা এখন যাব বুদ্ধিস্ট টেম্পল এখানে রয়েছে, তো সেইটা দেখার জন্য এখন যাচ্ছি। তো এখানে 200টার মতো সিঁড়ি রয়েছে, সেটা আমাদের পায়ে হেঁটে উঠতে হবে। তো আমাদের এখন গাইড করছেন আমাদের ড্রাইভারদা, তিনি আমাদেরকে উঠাবেন আর কি। তো ওটা উঠার পর তারপর আরেকটা স্পট থাকবে। তো মোটামুটি এখানে এক একটা স্পট ঘুরতে ভালোই টাইম লাগে। বিশেষ করে চন্দ্রগিরি হিলসটা আমি বলবো, যারা যদি পার্সোনালি একদিনই ঘুরবেন, মানে শান্তভাবে যদি কেউ ঘুরতে চান এবং চিল করতে চান, তো ওই চন্দ্রগিরিটা একদিনের জন্য পার্টটা রাখবেন, তাহলে খুব ভালো। তো আমরা এই বৌদ্ধ টেম্পলের একদম সামনে চলে এসেছি। এইরকম সিঁড়ি থাকবে, এই সিঁড়িগুলোকে আমাদের ক্রস করতে হবে। নিজস্ব সুন্দর জায়গা, প্রচুর টুরিস্টরা রয়েছেন এখানে, উঠছেন ধাপে ধাপে। তবে ওঠাটা অনেকটাই কষ্টকর আছে, উঠছি আর মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ফিল হচ্ছে আর কি। অবশেষে 200টা সিঁড়ি পেরিয়ে শম্ভুনাথ টেম্পলের উপরে উঠে গেলাম, আর উপরে উঠে কিন্তু এইরকম লেভেলের একটা ভিউ, জাস্ট অসম লাগছিল, সত্যি কি বলবো। আর এইখান থেকে কাঠমান্ডু শহরের জাস্ট দেখুন ওয়াও লেভেলের একটা ভিউ। এখন আপনাদের সাথে শেয়ার করছি শম্ভুনাথ টেম্পলের কিছু তথ্য। এই টেম্পলটি কাঠমান্ডু শহরের পশ্চিম দিকে একটি টিলার চূড়ায় অবস্থিত। এটা প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স নামেও পরিচিত। এই টেম্পলটি মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরের উপরের দিকে গম্বুজ নিয়ে গঠিত, যার চারিদিকে গৌতম বুদ্ধের চোখ আঁকা আছে। এছাড়াও পঞ্চভুজযুক্ত তোরণ রয়েছে এর উপরে, 13টি স্তর রয়েছে। এই সব এক একটা প্রতীক হিসেবে কাজ করে। যেমন উপরের যে 13টি চূড়া রয়েছে, এই প্রতীক বহন করে যে কোনো বোধগম্য মানুষকে জ্ঞান বা বুদ্ধত্বের কাছে পৌঁছানোর জন্য আধ্যাত্মিক উপলব্ধির জন্য 13টি ধাপ পেরিয়ে যেতে হয়। এইদিকে চোখ করুণার প্রতিনিধি তথা জ্ঞানের প্রতিনিধি হিসেবে কাজ করে, নাক হচ্ছে একতার প্রতীক হিসেবে কাজ করে। বৌদ্ধ সেতুপাতে কিভাবে তারা প্রার্থনা করেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। ভীষণই সুন্দর লাগছিল এই প্রার্থনাটা শুনে, আমার তো ভীষণই সুন্দর লাগলো। আর টেম্পলের উপরে এইরকম কিন্তু শপ রয়েছে, যারা বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছেন। এইখানে দেখতে পাচ্ছেন মেটেলের সব জিনিস, মানে সব মূর্তি
বিভিন্ন রকমের খোদাই করা কাজ রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। যারা কিনতে চান তারা এখান থেকে নিতেই পারেন। শম্ভুনাথ টেম্পলটিকে দর্শন করতে এসেছিলেন সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে, এবং এখানে এসে নাকি তিনি একটি মন্দির স্থাপন করেছিলেন, সেটা নাকি ভূমিকম্পের ফলে ধসে যায়। এখানে এসে আমার তো ভীষণই সুন্দর লাগছিল, কারণ এখানে এসে এই বৌদ্ধ ধর্মের কালচার সম্বন্ধে জানতে পারছি, কাছাকাছি এসে এরকমভাবে দেখতে পারছি, আমার তো ভীষণই সুন্দর লাগছিল। আর আমার সাথে যারা সহপাঠী ছিলেন তারাও কিন্তু ভীষণ আনন্দ করছিল। আর যারা যারা আগামীতে প্ল্যান করছেন, তারা আসবেন, তারা অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবেন। আমি তো এটাকে টেন দিচ্ছি, ভীষণ সুন্দর জায়গা। শম্ভুনাথ বুদ্ধিস্ট স্তূপা আমরা দেখে এখন বেরোচ্ছি হনুমান দাখলা। তো ভিউটা দেখে খুব ভালো লাগলো। এখান থেকে কাঠমান্ডুর সিটির ভিউটা খুব দারুণভাবে পেলাম, আর খুব ভালো লাগলো। সত্যি দারুণ জায়গা, অবশ্যই আপনারা আসতে পারেন, আসতে চাইলে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো বৌদ্ধ স্তূপা, আর যেখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু নিয়ে যাচ্ছিল রয়্যাল প্যালেসের উপর দিয়ে। এটা ছিল নেপালে যারা রাজা থাকতেন তাদের বসবাস কিন্তু এখানেই হতো। আর এখানেও কিন্তু টিকিট রয়েছে, ফরেনারদের জন্য আলাদা আর নেপালিদের জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে। আর এইখানেও কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসেন থাকার জন্য, মানে দেখার জন্য। তো এটা নেপালের কাঠমান্ডুতে ভূমিকম্প হওয়ার পরও কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো গাড়িটা এখানে পার্কিং করলো, তো এইখান থেকে উঠে যেতে হবে সামনে। তো এখান থেকে চড়াইটা বেশ হেঁটে উঠছি, এইখানকার কালচারটা বুঝতে পারছি, জানতে পারছি, লোকজনের সাথে কথা বলছি, ড্রাইভারের সাথে অনেক কথা বললাম। তো এইগুলো জিনিস বাইরে আসলে অনেক কিছু জানা যায়, বোঝা যায় দেশের অবস্থাটা কী, এখানকার কালচারটা কী। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আর এর জন্যই আসা, এর জন্যই জানা। মানুষকে অনেক কিছু শেখায়, আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শিখছি। আর আপনার আমরা এখন বৌদ্ধ স্তূপার একদম সামনের দিকে চলে এসেছি। এখন গেটে আমরা প্রবেশ করব। আর যেতে যেতে আর একটা কথা বলে দিই, সার্ক কান্ট্রির জন্য এখানে ঢুকতে প্রবেশ মূল্য 100 টাকা, আর যারা আদার্স কান্ট্রি রয়েছেন তাদের জন্য কিন্তু 400 টাকা করে টিকিট। আমাদের টিকিট করে নিলাম এখানে বৌদ্ধ স্তূপার জন্য। তো পার হেড 100 টাকা করে পড়লো নেপালি কারেন্সিতে। তো এনে দিচ্ছে। कितने इसमें भी जाना भैया, देखो ये अच्छा है, नया बना हुआ है इसके पीछे। तो जस्ट एखानकार কিন্তু প্রচুর টুরিস্ট। তো এখানে যে কালচারটা রয়েছে, এখানে কিভাবে সেটাকে সেলিব্রেট করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বৌদ্ধ ধর্মের লোকেরা দান ধ্যান করছিলেন, আর এটার জন্যই কিন্তু এখানে প্রচুর লোকজনের সমাগম হয়েছে আর কি। আস্তে আস্তে আমরা সেতুবার ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকে কিন্তু এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি।
আর এখানে কিন্তু মেনলি প্রার্থনা করার জন্যই আসেন। তো সামনে হঠাৎ করে একজনকে দেখতে পারলাম প্রার্থনা করছিলেন, তিনি কিন্তু ফরেনার ছিলেন। এদের সামনে এরকম একটা দৃশ্য দেখতে পারলাম, এই এরকম জাস্ট গৌতম বুদ্ধের ভক্ত, তাদের হাতে প্রত্যেকজনের কাছে একটা করে মালা রয়েছে। তারা হয়তো জব করছে কোনো বৌদ্ধ নামে। আমাদের হাতে সময় ছিল না আর সন্ধে নেমে এসেছিল, তাই আমরা দেরি না করে বৌদ্ধ স্তূপ থেকে বেরিয়ে চলে এলাম বৌদ্ধ নীলকণ্ঠনাথ টেম্পলের উদ্দেশ্যে। তো এই টেম্পলটি মেইনলি আমাদের যে হিন্দু ধর্মের বিষ্ণু রয়েছে তাকে উপেক্ষা করেই তৈরি এই বিষ্ণু মন্দিরটি। এই টেম্পলে পৌঁছতে আমাদের কিন্তু সন্ধে নেমেই এসেছিল, আর সন্ধ্যা নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আরতি শুরু হয়েছিল। আমাদের ভাগ্যে ছিল তাই আরতিটা দেখতে পারছিলাম। আর বিষ্ণু অবতারটাকে দেখতেই পারছেন, একটা জলাশয়ের উপরে শুইয়ে মূর্তির মতো করে প্রতিস্থাপন করেছেন। আর এইটার আরতিটা দেখতে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এসেছেন। আমার তো ভীষণই সুন্দর লাগছিল, এইরকম কালচার এইরকমভাবে উপভোগ করছিলাম। ब्रह्म मुरारी सोरार्चित लिंगम সো ফাইনালি আমরা এখন রুমে এসে পৌঁছালাম মাত্র আর কি। অনেকগুলো স্পট আজকে ঘুরলাম। তো এখন হচ্ছে এখানকার টাইম হচ্ছে 8:52, আর কলকাতার যেটা টাইম আছে সেটা হচ্ছে 8:37। মানে এতটা ডিফারেন্স টাইমের আর কি, লোকাল টাইম, এটা হচ্ছে কলকাতার টাইম। তো এই হচ্ছে আজকের পর্বটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।